সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। শোকাবত আগস্ট, বাঙালি জাতি শোকে স্তব্ধ। এই 15ই আগস্ট আমাদের জাতির জনক সহ তার পরিবার পরিজন বিপদগামী আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। জাতির জনক সহ যারা নিহত হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনা করি। তারা প্রত্যেকেই যেন স্বর্গবাসী হন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ক্লাসটি নেওয়ার চেষ্টা করছি। তো নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, তারপরেও বলি যে আমি সুজিত কুমার রায়, সহকারী শিক্ষক, ডিপিজিডি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা। তোমাদের কাছে নিশ্চয়ই ক্লাস রুটিন আছে, সে অনুযায়ী আশা করি প্রত্যেকেই তোমাদের অঙ্ক বই এবং খাতাটা নিয়ে প্রস্তুত আছো। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করছিলাম বা যে অঙ্কগুলো করিয়ে দিয়েছিলাম, আশা করি প্রত্যেকেই সেগুলো বাড়ি প্র্যাকটিস করছো এবং আশা করি সকলেই সেই অঙ্কগুলো বোঝার চেষ্টা করছে। আজ আমি একই অধ্যায়ের, তোমরা যদি বইয়ের দিকে একটু খেয়াল করো, একই অধ্যায়ের দেখো 4 পয়েন্ট অনুশীলনী 1-এর 7 নম্বর অঙ্ক দেখো। 7 নম্বর অঙ্কটা কি বলছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা বইটা খোলো, 83 পেজে দেখো 7 নম্বর অঙ্ক আছে। যে 7-এর পয় দেখো কি বলছে, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। তাহলে একটি খাতার দাম কত বলছে? আমরা যদি একটু ব্ল্যাকবোর্ডের দিকে তাকাই, যে একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা, আর কি আছে? একটি রাবারের দাম, একটি রাবারের দাম z টাকা। আমাদের যদি এটা আমরা একটু উদ্দীপকের মতোই ধরি, যে একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা আর একটি রাবারের দাম দেয়া আছে z টাকা। এখন তোমরা খেয়াল করো, নিচে 3টা প্রশ্ন দেওয়া আছে। কয়টা প্রশ্ন দেওয়া আছে? নিচে 3টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলছে 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম কত? 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম কত? তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি যে একটি খাতার দাম আছে x টাকা আর একটি কলমের দাম আছে y টাকা। আমাদের প্রশ্ন বলছে 5টি খাতা ও 6টি পেন্সিল। এখানে দেখো একটি রাবারের দাম দেওয়া আছে z টাকা। সরি, একটু ভুল হয়েছে বোধহয় লেখায়। একটি খাতা, এটা হবে কলমের দাম হবে না, এটা হবে পেন্সিলের দাম। তোমরা একটু সংশোধন করে নাও, এটা হবে পেন্সিলের দাম, পেন্সিলের দাম। তাহলে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা, একটি রাবারের দাম z টাকা। প্রথম প্রশ্ন হলো 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত? তাহলে মোট বলতে আমরা কি বুঝি? সমষ্টি, মানে একত্রে সব কয়টা দাম কত হবে। আমরা ধরি এরকম যে একটা কলমের দাম যদি 10 টাকা হয় তাহলে 3টা কলমের দাম কত? 30 টাকা। আবার একটা পেন্সিলের দাম যদি 5 টাকা হয় তাহলে 5টা পেন্সিলের দাম কত? একটা পেন্সিলের দাম যদি
5 টাকা হয়, তাহলে 5টা পেন্সিলের দাম কত? 25 টাকা। তাহলে এখন আমি যদি বলি এই পেন্সিল এবং কলমের মোট দাম কত, তাহলে কি করব? দুটোর দাম আমরা যোগ করব। ঠিক এখানেও তাই, এখানে যে প্রশ্নটা বলছে যে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত, তাহলে আমাদের এখানে দেওয়া আছে একটি খাতার দাম x টাকা। তাহলে আমরা যদি লিখি যে 1টি মানে একটি খাতার দাম x টাকা, এটা কত নম্বর? 1 নম্বর। অতএব কয়টি খাতা বলছে? 5টি খাতা। অতএব 5টি খাতার দাম, তাহলে কি হবে? 5 গুণন x সমান সমান 5x টাকা। তাই তো? দেখো একটা পার্ট হয়ে গেছে, একটি খাতার দাম x টাকা, অর্থাৎ 5টি খাতার দাম 5x টাকা। আবার একটি পেন্সিলের দাম কত দেয়া আছে? একটি পেন্সিলের দাম দেয়া আছে দেখো y টাকা। একটি পেন্সিলের দাম y টাকা। অতএব কয়টি পেন্সিল বলছেন? 6টি মানে 60 পেন্সিলের দাম, তাহলে 6 গুণ y সমান সমান 6y। তাহলে 5টি খাতার দাম পেলাম 5x টাকা, 6টি পেন্সিলের দাম পেলাম 6y টাকা। এখন আমাদের প্রশ্নটা আছে যে মোট দাম কত। দেখো বলছে কি মোট দাম কত হবে। তাহলে একটু মুছে ফেলি উপরেরটা, তোমরা খেয়াল করো, তোমরা খাতায় তুলে নাও সাথে সাথে। আমি লিখতে পারি সুতরাং 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম। তাহলে মোট দাম কত হবে? মোট বলতে কি করা হয়? সমষ্টি করা, তার মানে যোগ করা হয়, তার মানে প্লাস করবো আমরা। 5x প্লাস 6y টাকা। সরি, টাকা হয়ে গেছে। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়াইলো? 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম 5x প্লাস 6y টাকা। এখানে তোমরা এই ব্র্যাকেটটা নাও দিতে পারো, ব্র্যাকেট দেওয়ার দরকারও পড়ে না। ঠিক আছে? তাহলে আমাদের 1 নাম্বার যে অঙ্কটা ছিল সেটা আমরা কিন্তু সমাধান করে ফেলছি। পরবর্তী দেখো 2 নম্বরে কি বলছে? 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত? হ্যাঁ, 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত? তো এইটা যদি করার নিয়মটা আমরা শিখে থাকি তাহলে নিশ্চয়ই এর পরেরটা আমরা করতে পারবো। তো যাই হোক, আমরা পরেরটাও করার চেষ্টা করছি। আশা করি তোমরা খাতায় এটা তুলে নিছো। আমি মুছে দিলাম কিন্তু। আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরে কি আছে? যে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। এখানে বলছে যে পেন্সিলের দাম দেয়া আছে, একটা পেন্সিলের দাম কত দেয়া আছে? y টাকা, আর রাবারের দাম দেয়া আছে কত? z টাকা। তাহলে আমরা লিখতে পারি যে একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম y টাকা। অর্থাৎ আমার এখানে কয়টি পেন্সিল আছে? বইয়ের দিকে তাকো, 8টি পেন্সিল মানে 8টি পেন্সিলের দাম কত হবে? হ্যাঁ, নিশ্চয়ই বলতে হবে 8 ইন্টু y সমান সমান কত টাকা হয়? 8y টাকা। গেল, একটা পার্ট শেষ হয়ে গেল। আবার পরবর্তীতে বলছে কি 3টি রাবারের দাম কত। তাহলে একটি রাবারের দাম কত? দেখো বইতে দেয়াই আছে z টাকা। অর্থাৎ কয়টি রাবার?
তিনটি মানে 3টি রাবারের দাম 3 গুণন জেড সমান সমান 3z টাকা। 3z টাকা। তাহলে 8টা পেন্সিলের দাম 8y টাকা আর 3টি রাবারের দাম হলো 3z টাকা। ঠিক এখানে একইভাবে করতে বলছে যে মোট দাম কত। তাহলে আমরা কি লিখব? সুতরাং একটি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম। তাহলে কি লিখতে পারি আমরা? 8y প্লাস 3z টাকা। হয়ে গেল? তো দেখো প্রথমটা আর দ্বিতীয়টা এর কোনো পার্থক্য আছে? একই নিয়ম। হ্যাঁ, কারো কোনো বোঝারও সমস্যা হওয়ার কথা না। তারপরে একটু যদি কেউ বোঝার সমস্যা হয়ে থাকে আবার একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। 2 নম্বরের অঙ্কটা বলছিল কি আমাদের 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। তাহলে মোট যখন বলবে তখন আমরা কি করব? যোগ করব। তাহলে আমরা আগে প্রথমে কি লিখছি যে একটি পেন্সিলের দাম যদি y টাকা হয় তাহলে আমরা 8টি পেন্সিলের দাম কত হবে? 8y টাকা। ঠিক তদুপরি আবার একটি রাবারের দাম যদি z টাকা হয় তাহলে 3টি বা 3টি রাবারের দাম হবে 3z টাকা। এখন আমরা যখন একত্রিত করলাম, যখন যোগ করলাম তখন কি লিখলাম যে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম 8y প্লাস 3z টাকা। ক্লিয়ার? আচ্ছা, এই গেল 2 নাম্বার। তারপরে এই অঙ্কটার দিকে একটু যদি আমরা বইয়ের দিকে তাকাই দেখি, আমরা যদি এই 7 নাম্বার অঙ্কটাকে সৃজনশীল মনে করি, যে অঙ্কটা আমাদের সৃজনশীল অবস্থায় আছে, তাহলে আমরা প্রথমে এটা কি ধরবো? প্রথমে যেটা দেওয়া আছে এটা আমরা উদ্দীপক ধরবো। যেমন বলছে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা ও একটি রাবারের দাম z টাকা। তার মানে এইটা হলো আমার উদ্দীপক। এরপর যে মনে করি যেখানে যে 3টা প্রশ্ন আছে, তাহলে প্রথমটা ক নাম্বার, পরেরটা খ নাম্বার এবং পরেরটা গ নাম্বার। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে প্রশ্নগুলো আসবে সবগুলোই কিন্তু সৃজনশীল পদ্ধতিতে আসবে। যদিও তোমাদের এখন পর্যন্ত সৃজনশীল আমি প্র্যাকটিস করাইনি, কারণ আমি শুধুমাত্র বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো করানোর চেষ্টা করছি। তো যাই হোক, তোমরা এই যে অঙ্কটা আছে এর থেকে কিন্তু খানিকটা তোমরা সৃজনশীলের একটা ধারণা পেয়ে গেলে যে সৃজনশীল অঙ্কগুলো কিভাবে থাকবে। তার মানে তোমার বইয়ের যে অঙ্কগুলো আছে ওইগুলোই কিন্তু সৃজনশীল পদ্ধতিতে থাকবে, আলাদা কোনো বিষয় না। কিন্তু ওই একই জিনিসটা ওইটা কি থাকবে? সৃজনশীল পদ্ধতিতে থাকবে। আমরা এবার 3 নম্বরে যাব। 3 নম্বরে যদি দিকে তাকাও, তার মানে 3 নম্বর মানে কি? সৃজনশীল পদ্ধতি হলে এটা কয় নাম্বার থাকবে? গ নাম্বার। বলছে কি 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত। তোমরা লেখার সাথে সাথে বোর্ডের থেকে তুলে নেওয়ার চেষ্টা করো। নাম্বার 3, তাহলে আমরা প্রথমে কি করব? 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের দাম আলাদা আলাদা আমরা বের করব, তারপরে আমরা যোগ করব। তাহলে আমরা ঠিক একইভাবে লিখতে পারি একটি খাতার দাম x টাকা, অতএব 10টি খাতার দাম 10 গুণন x সমান সমান 10x টাকা। আবার বলছে কি যে খাতা গেল, এরপর বলছে 5টি পেন্সিল, একটি পেন্সিলের দাম y টাকা, অতএব 5টি পেন্সিলের দাম 5 গুণন y সমান সমান 5y টাকা। একইভাবে কি বলছে? 2টি রাবারের দাম, তাহলে একটি রাবারের দাম z টাকা, অতএব কয়টা রাবার? 2টি রাবার, অতএব 2টি রাবারের দাম 2 গুণন z সমান সমান 2z টাকা। তাহলে আমরা আলাদা আলাদা পার্ট বের করে ফেললাম। 10টি খাতার দাম 10x টাকা, 5টি পেন্সিলের দাম
5y টাকা আর দুইটি রাবারের দাম 2z টাকা। এখন আমাদের কি বলছে, আমাদেরকে বলছে যে এগুলো কি করতে বলছে, মোট দাম বের করতে বলছে। কি করতে বলছে, মোট দাম কত। তাহলে আমরা কি করবো, এখন যোগ করব। তাহলে যোগ করতে আমরা কি লিখতে পারি, অতএব বা সুতরাং যেটাই বলো যে 10টি খাতা কমা 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম। তাহলে মোট কত আমাদের যোগ করতে হবে। তাহলে 10x প্লাস 5y প্লাস 2z। তাহলে আমাদের কি এসে দাঁড়াইলো, 10x প্লাস 5y প্লাস 2z টাকা। এই হলো আমাদের 3 নম্বর অঙ্কটা। তো দেখো 1 নম্বর অঙ্কটার সাথে 2 নম্বর অঙ্কটা পুরোপুরি মিল আছে, আছে না? 1 আর 2 একই রকম। 3 নম্বরে এসে কি বলছে, 3 নম্বর যে আমাদের 3টা আইটেম ছিল, হ্যাঁ, খাতা কি ছিল, খাতা পেন্সিল আর কি ছিল, রাবার। খাতা পেন্সিল রাবার, এই 3 নম্বরে এসে কিন্তু তিনোটা দ্বারা একটা অঙ্ক দিছে এবং সেই যে সংখ্যাগুলো দিছে সেগুলোর দামটা আমাদের যোগ করতে বলছে। আশা করি নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝছো এবং তোমরা খাতায় বোধহয় তুলে নিছো। হ্যাঁ, চেষ্টা করো খাতাটায় তুলে নেওয়ার জন্য। আমরা এর পরের অঙ্কটায় যাওয়ার চেষ্টা করব, পরের অঙ্কটা কি বলছে। তুলতে পারছো তো সবাই? পরের অঙ্কটায় যাই একটু। পরের অঙ্কটায় আমি যাওয়ার চেষ্টা করি, একটু দেখো খেয়াল করে যে এখানে বলছে এক হালি কলার দাম x টাকা হলে, তাহলে ওটা ছিল প্রথমটা ছিল 7 ক, এবার বলছে 7 খ। এক হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম কত, 12টি কলার দাম কত। প্রশ্ন আছে দুইটা এখানে। হ্যাঁ, বলছে কি যে 5 হালি কলার দাম কত। আমাদের ইনস্ট্রাকশন বা উদ্দীপকটা কি দেয়া আছে, এক হালি কলার দাম x টাকা, 5 হালি কলার দাম কত। এক হালি কলার দাম যদি x টাকা হয় তাহলে নিশ্চয়ই তোমরা 5 হালি কলার দাম বলতে পারবে না? যদি এখানে আমরা লিখছি যে একটি পেন্সিলের দাম, সরি একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে 10টি খাতার দাম তো 10x টাকা। তাহলে ঠিক এখানেই এক হালি কলার দাম যদি x টাকা হয় তাহলে 5 হালি কলার দাম কত হবে, 5x টাকা। তাহলে আমরা একটু বোর্ডের দিকে অঙ্কটা করিয়ে দিই, তোমরা খুব খেয়াল করে দেখো। তাহলে এটা হলো 7 খ, হ্যাঁ, 7 খ এর 1 নম্বর। এখানে বলছে কি, আমাদের নির্দেশনা দেয়া আছে এক হালি কলার দাম x টাকা, তাহলে 5 হালি কলার দাম কত। তো আমরা লিখতে পারি 1 হালি কলার দাম কত আছে, x টাকা। অর্থাৎ কয় হালি, 5 হালি কলার দাম, 5 গুণ x সমান সমান 5x টাকা। এখন এখানে আমাদের কত হলো, 5x টাকা। তাহলে 5 হালি কলার দাম হলো 5x টাকা। তাহলে আমাদের 1 নম্বর উত্তর শেষ, 1 নম্বর করাও শেষ। 2 নম্বরে বলছে 12টি কলার দাম কত। এখানে একটু এখানে একটু সমস্যা সৃষ্টি করে দিয়েছে। বলছে এখানে 12টি কলার দাম কত, এখানে কিন্তু হালি দেয়া নেই। তো যেহেতু হালি দেয়া নেই, আমাদের নির্দেশনায় দেয়া আছে কি 1 হালি কলার দাম x টাকা। তাহলে আমাদের এখানে নির্দেশনা যেহেতু দেওয়া নেই, নির্দেশনা দেওয়া আছে 1 হালি, কিন্তু এখানে আছে 12টি। তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে, এটাকে এই যে 12টি যে কলা আছে, 12টি যে সংখ্যা আছে, এটাকে আমাদের হালিতে প্রকাশ করে নিতে হবে। তাহলে আমরা যদি 2 নম্বর দিয়ে লিখি যে আমরা জানি, হ্যাঁ, আমরা জানি 4টি বা 4টি সমান সমান 1 হালি, 1 হালি, আর 4টি সমান সমান 1 হালি। তাহলে একটি সমান সমান কত হবে, 1/4 হালি। তাহলে 12টি সমান সমান কত হবে, 1 গুণ বা 12/4, হ্যাঁ, 1 × 12/4। তার মানে 4টি সমান সমান যদি 1 হালি হয়, 1টি সমান সমান 1/4 হালি। অর্থাৎ 12টি সমান সমান বা 12টি সমান সমান কত হবে, দেখো 3 সমান সমান কত হলো, 3 হালি। তাহলে আমাদের 12টি কলা সমান সমান কয়টি হলো, কয় হালি হলো, 3 হালি হলো। কয় হালি হলো, 3 হালি। তাহলে 12টি সমান সমান আমাদের 3 হালি বের করে নিলাম। তাহলে এখন
এটা কি বুঝছো সবাই? এটা কিভাবে বের করলাম বুঝছো তো? যে 4টি সমান, আমরা জানি না যে 4টায় 1 হালি, হ্যাঁ 12টিতে 1 ডজন, জানি তো এগুলো? হ্যাঁ, তাহলে 4টিতে যদি 1 হালি হয় তাহলে 12টিতে কয় হালি হবে? তাহলে 12টিতে আমাদের 3 হালি হবে। উপরটা মুছে দিলাম। তাহলে আমরা এখন কি লিখতে পারি? এখানে 1 হালি কলার দাম কত টাকা দেওয়া আছে? x টাকা। অর্থাৎ আমাদের এখন কত হয়েছে? 3 হালি। অতএব 3 হালি কলার দাম, তাহলে 3 গুণন x সমান সমান 3x টাকা। কত হলো? 3x টাকা। এই হইলো আমাদের আজকে এই যে অনুশীলনী 4.1 এর বইতে যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমি তোমাদের প্রত্যেক প্রায়টাই সম্পর্কে ধারণা দিচ্ছি বা করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা এরপরে একটু যাব সূচক সম্পর্কে, আমরা একটু জানার চেষ্টা করব। সূচক, আমরা যে সূচকটা পরবর্তী যে অধ্যায় আছে 4.2 সেই অনুশীলনটা আমাদের কাজে লাগবে। তাহলে আমরা একটু সূচক জানার চেষ্টা করব। তাহলে সূচক, তোমরা যদি একটু 84 পেজে যাও, যে 84 পেজে যে দেখো যে সূচক সম্পর্কে কি বলেছে। সূচকটা কাকে বলে বা কি সেটা আমরা জানার চেষ্টা করব। দেখো বইতে সংজ্ঞা দেয়াই আছে। কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটির ভিত্তি বলা হয়। বলছে কি, কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যক উৎপাদকটির সূচক, সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। তোমাদের বইতে যে সংজ্ঞাটা আছে এটা তোমরা ভালো করে আরেকটু পড়ে নেবে। তো এটা গেল সূচক। এরপরে আছে শক্তি। হ্যাঁ, এরপরে আছে শক্তি বা ঘাত বা শক্তি। বলছে তার মানে এখানে যদি আমরা শক্তির ব্যাপারটা বলি, যেমন ধরো এখানে a স্কয়ার, তাহলে এখানে এটাকে আমরা কি বলতেছি? এ কয়বার আছে, তার মানে এটা কয়বার আছে? a গুণ a, তাহলে এ কয়বার রয়েছে? 2 বার, তার মানে a স্কয়ার। তাহলে এটা কয়বার আছে? 2 বার আছে। তাহলে এর শক্তি কত? এর শক্তি বা পাওয়ার বা ঘাত কত? 2। তাহলে এর পাওয়ার বা শক্তি বা ঘাত কত হলো? 2। ঠিক এইভাবেই যদি বলা হয় a টু দি পাওয়ার 4, তার মানে a গুণন a গুণন a গুণন a। কয়বার আছে? দেখো এই যে 4 বার আছে। কয়বার আছে? 4 বার বা 4 বার আছে। তার মানে আমরা বলতে পারি কি, a টু দি পাওয়ার 4 এর শক্তি কত বা এর পাওয়ার কত বা এর ঘাত কত? 4। আমরা এবার একটু অনুশীলনী 4.2 দিকে যাব। হ্যাঁ, আমরা অনুশীলনী 4.2 দিকে যদি যাই, খুব খেয়াল করে দেখো, আমরা এখন 2 নিয়ে একটু আলোচনা করব। তোমাদের একটু প্রাথমিক ধারণা আমি দিয়ে দেবো, তোমরা বাড়ি বসে সেই অঙ্কগুলো করার চেষ্টা করো। তাহলে অনুশীলনী কত? 4.2। তাহলে দেখো এখানে বলছে সরল করো। হ্যাঁ, এখানে বলছে 1 নম্বরে কি বলছে? সরল করো। কোথাও বলছিল সরল করো। হ্যাঁ, নাম্বার 1 এর পর বলছে যে x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 7, x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 7, x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 7। এখন সরলের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। তাহলে x স্কয়ার এর পাওয়ার কত? 2, x টু দি পাওয়ার x পাওয়ার কত? 7। তাহলে x এর এক জায়গার পাওয়ার রয়েছে 2, এক জায়গার পাওয়ার রয়েছে 7। সরল করার সময় আমাদের মনে রাখতে হবে এই পাওয়ারগুলো শুধু যোগ হবে। সরল করার ক্ষেত্রে কি হবে? এই পাওয়ারগুলো যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার আমরা কি লিখলাম? 2 প্লাস 7। এই x এর পাওয়ার 2 আর ওই যে x এর পাওয়ার ছিল 7, সেটা দুটো আমরা কি করলাম? যোগ করলাম। কত হলো? x টু দি পাওয়ার
10। তাহলে সরলের ক্ষেত্রে কি করতে হবে, প্রত্যেকটা পাওয়ার হ্যাঁ একাধিক অক্ষর থাকলে তাহলে সেই একাধিক অক্ষরের প্রত্যেকটা অক্ষরের নিজস্ব যে পাওয়ারগুলো থাকবে সেগুলো আলাদা আলাদাভাবে যোগ করতে হবে, তাহলে আমি অঙ্কটা করতে পারবো। যেমন এখানে পরবর্তীতে যে একটা ধরো, এখানে 4 নাম্বারটা যদি ধরো, দেখো 4 নাম্বারটা কি আছে, 4 নাম্বার অঙ্কটা কি আছে খেয়াল করে দেখো, নাম্বার 4 এখানে আছে দেখো m প্লাস m স্কয়ার, m প্লাস m স্কয়ার, তাহলে m প্লাস m স্কয়ার ইনটু, সরি প্লাস না, ভুল হচ্ছে, আরে বাবা এখানটা ভুল হয়ে গেছে, এখানেও একটু ভুল হয়েছে, এখানে প্লাস হবে না ইনটু হবে, এখানে কি হবে ইনটু হবে। সরলের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের পাওয়ারগুলো যোগ করতে হবে। তাহলে এখন আমি 4 নাম্বার লেখাটা দেখি, তাহলে m প্লাস, সরি আবার প্লাস দিচ্ছি, ভুল হয়ে যাচ্ছে বারে বারে, m ইনটু m স্কয়ার, m ইনটু m স্কয়ার ইনটু n কিউব, n কিউব ইনটু m কিউব, m কিউব ইনটু n টু দি পাওয়ার 7। তাহলে গুণের ক্ষেত্রে আমরা কি করব, পাওয়ারগুলো যোগ করব। এখানে প্রত্যেকটা থেকে গুণ আকারে আছে, m ইনটু m স্কয়ার ইনটু n কিউব ইনটু m কিউব ইনটু n টু দি পাওয়ার 7। এখন প্রথমে বলছি যে এই গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে। এখন আমি একটা কাজ করি যে m গুলো এক জায়গায় নিই, n গুলো এক পাশে নিই। তাহলে এই প্রথমে আছে m ইনটু m স্কয়ার ইনটু m কিউব ইনটু n কিউব ইনটু n টু দি পাওয়ার 7। প্রথমে কিন্তু আমার একটু বলায় ভুল গেছিল, তোমরা একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু প্রথমে ক্লাস দিয়ে লিখে ফেলছিলাম, এটা কিন্তু ভুল হয়ে গেছে, এটা কিন্তু বইতে কি রয়েছে সবগুলো ইনটু দেওয়া রয়েছে। আর গুণের ক্ষেত্রে সবসময় মনে করবা, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো, পাওয়ার বা ঘাত বা শক্তি যেটাই বলো সেগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যদি যোগ হয়, ঘাতগুলো যদি যোগ হয়, তাহলে আমি এখানে কি করছি, আমার অঙ্কটা ছিল m ইনটু m স্কয়ার ইনটু n কিউব ইনটু m কিউব ইনটু n টু দি পাওয়ার 7। পরবর্তীতে আমি কি করছি, যে m গুলো এক জায়গায় লিখছি আর n গুলো এক জায়গায় লিখছি। এখন দেখো আমার যোগ করতে মানে পাওয়ারগুলো যোগ করতে সুবিধা হবে। তাহলে এই m এর পাওয়ার কত 1 প্লাস এর পাওয়ার কত 2 প্লাস এর পাওয়ার কত 3। তাহলে এখানে একটা আছে, এখানে দুটো আছে, এখানে তিনটে আছে, দেখো 1 প্লাস 2 প্লাস 3 ইনটু n এর এখানে আছে 3 প্লাস এখানে আছে কত 7। তাহলে এখন করো, তাহলে কত হয়, m টু দি পাওয়ার কত হয়, 3 আর 2 5 আর 6, m টু দি পাওয়ার 6 গুণন এখানে কত হয়, n টু দি পাওয়ার 10, 7 আর 3 10। আমরা যদি লিখি তাহলে কি লিখতে পারি, m আর n গুণ করলে কি হয়, m না, তাহলে m টু দি পাওয়ার 6 n টু দি পাওয়ার 10, m টু দি পাওয়ার 6 n টু দি পাওয়ার 10। তাহলে বোঝার কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, আশা করি প্রত্যেকেই বোঝার চেষ্টা করছো। তাহলে এখানে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবা। যেমন এখানে তুমি যদি বলো 6 নম্বরের যে অঙ্কটা আছে, তাহলে 6 নম্বরের অঙ্কগুলো কি আছে, কিছু কিছু সংখ্যা দেয়া আছে, তাহলে সংখ্যার সাথে সংখ্যার গুণ হয়ে যাবে। দেখি 6 নম্বরটা একটু বুঝিয়ে দেওয়া যায় কিনা, তোমরা সাথে একটু তুলে নেওয়ার চেষ্টা করো। 6 নম্বরে কি বলছে, 6 নম্বরে আছে 2x স্কয়ার ইনটু y স্কয়ার, 2x স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু 2z স্কয়ার ইনটু 2z স্কয়ার ইনটু 3y স্কয়ার, 3y স্কয়ার ইনটু 4x স্কয়ার। এই তাহলে কি আছে, 2x স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু 2z স্কয়ার ইনটু 3y স্কয়ার ইনটু 4x স্কয়ার। তাহলে আমার প্রথম কাজ কি হবে, আমি সংখ্যাগুলো আলাদা করে নিয়ে নিই। তাহলে এখানে কত 2 ইনটু এখানে কত আছে 2 ইনটু এখানে কত আছে 3 ইনটু এখানে কত আছে 4 ইনটু, এখন এখানে কি আছে x স্কয়ার ইনটু এখানে কি আছে
এক্স স্কয়ার ইনটু এখানে কি আছে ওয়াই স্কয়ার ইনটু এখানে কি আছে ওয়াই স্কয়ার ইনটু এখানে কি আছে জেড স্কয়ার। তাই তো? দেখো আর অক্ষর কোথাও বাদ নেই। তাহলে আমি যদি এখানে লিখি তাহলে কি হবে 2 দুগুণে 4 3 4 12 4 12 48 48 ইনটু দেখো x এর মান কত আছে পাওয়ার 2 + 2 ইনটু y কত আছে 2 + 2 ইনটু z এর কত আছে 2 এটা 48 x টু দি পাওয়ার কত হবে 2 আর 2 4 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 আর কি আছে z স্কয়ার। ক্লিয়ার? 48 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z স্কয়ার। তো এখন এখানে দেখো অঙ্ক কয়টা আছে 6টা আছে 6টার ভিতরে দেখো 3টা আমি করে দিলাম বাদ বাকি কয়টা থাকে 3টা থাকে। এই 3টা তোমরা বাড়ি একটু করার চেষ্টা করবে। সেই সাথে এর আগে 4.1 অনুশীলনী কিন্তু লাস্টে যে দুটো অঙ্ক করাইছিলাম এই অঙ্ক দুটোও ভালোভাবে বাড়ি দেখবে। আর সেই সাথে সূচক এবং ঘাত বা পাওয়ার যেটা এটা কি এটা যেমন আমি যেটুকু এই মুহূর্তে বলে দিছি এটার পরবর্তী ক্লাসে আরো আমি আলোচনা করব। একই সাথে তোমরা তোমাদের বইয়ে মূল বইয়ে দেখবা যে 84 পেজ নাম্বার এখানে 84 পেজে আছে যে সূচক এবং পাওয়ার নিয়ে কিন্তু বা ঘাত নিয়ে এখানে কিন্তু একটু আলোচনা করা আছে সংজ্ঞা আকারে দেওয়া আছে। সেটা তোমরা সকলেই জানার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে। না পারলে না বুঝলে পরবর্তী ক্লাসে আমি এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই কামনাই করি।